হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ভিএসইপিআর থিওরি। হেডলাইনে দেখো লেখা আছে দ্য ওয়ার অফ দ্য ইলেকট্রনস। মানে এখানে ইলেকট্রনসের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর ইলেকট্রনস হচ্ছে নেগেটিভ চার্জ, আর তারা একে অপরের সঙ্গে কি করে, ফাইট করে, যুদ্ধ করে। কিন্তু এই যুদ্ধ করছে কেন? ভিএসইপি এর থিওরি বলছে ইলেকট্রন পেয়াররা যুদ্ধ করে মলিকিউলার শেপ তৈরি করছে। তো দেখো ভিএসইপি এর থিওরি কি, এই কনসেপ্টের ওভারভিউ আজকে জানবো। মলিকিউলের শেপ আন্ডারস্ট্যান্ডিং করব। মলিকিউলের উইদাউট লোন পেয়ার কিরকম শেপ হতে পারে, মলিকিউলের উইথ লোন পেয়ার কিরকম শেপ হতে পারে, ডিটেলস অ্যানালিসিস করব আজকের এই ভিডিওতে। হয়তো এই ভিডিওটা দুটো পার্টে আসতে পারে। তো আমি আজকে টোটাল আন্ডারস্ট্যান্ডিং করব মলিকিউলের শেপ সম্বন্ধে, এবং যেই নিট সংক্রান্ত প্রবলেমসগুলো আমি নেক্সট ভিডিওতে আনবো। তো চলো ভিএসইপি এর থিওরিটা জানি। ভিএসইপিআর এর কথার ফুল ফর্ম কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। দেখো ভ্যালেন্স শেল মানে আউটার মোস্ট শেলের কথা বলা হচ্ছে। তো এই থিওরি আউটার মোস্ট শেল নিয়ে কাজ করছে, এটা জানতে হবে। তো সেন্ট্রাল অ্যাটম, কোন একটা মলিকিউলের সেন্ট্রাল অ্যাটমের আউটার মোস্ট শেল নিয়ে এই থিওরি কাজ করছে, এবং সেখানে যে ইলেকট্রন পেয়ার্স আছে তাদের মধ্যে রিপালশন হয়ে কি শেপ ওই মলিকিউলটা পাচ্ছে বা কি শেপ ওই মলিকিউলটা অ্যাটেন্ড করছে, সেটা আমাদের কিন্তু এই থিওরি দিয়ে জানা যাচ্ছে। তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার থিওরি কিছু পস্তুলেটস আছে, চলো আমরা এই পস্তুলেটস গুলো আগে, কিছু অ্যাজাম্পশন আছে সেগুলো আগে জেনে নিই। এই থিওরিটা প্রথম দিয়েছিলেন সিডউইক অ্যান্ড পাওয়েল নামে দুজন বিজ্ঞানী 1940-তে। কিন্তু আফটার সাম মডিফিকেশন এই থিওরিটা আবার নিয়ে আসেন নাইলং অর গিলেস্পি। তো এই গিলেস্পি রিডিফাইন করে এই থিওরিটাকে, এবং এই থিওরিটা আরো ভালোভাবে আমাদের বুঝতে সাহায্য করে। এখানে লোন পেয়ারের ভূমিকাটা কি এইটা বুঝতে সাহায্য করে নাইলং অ্যান্ড গিলেস্পি। বন্ড পেয়ারের যে রিপালশন, এটা নিয়ে আগেও কথা বলেছিলেন তোমার সিডউইক আর পাওয়েল। তো সেই দুজন সায়েন্টিস্ট এই ভিএসইপি থিওরিতে যে যে পস্তুলেটসগুলো নিয়ে এসেছেন, এবং আফটার দ্যাট নাইলং ও গিলেস্পি কি কনসেপ্টে রিডিফাইন করেছেন, আগে সেটা আমরা জেনে নিই চলো। সো দেখো, this theory was given by Sidgwick and Powell in 1940 and was further improved by Nylon and Gillespie in 1957, যেটা তোমাদের বললাম। নেক্সট পয়েন্টে দেখো, the basic concept of this theory are as follows. ফার্স্ট কনসেপ্টে কি লেখা আছে? The geometry of the molecule depends upon the number of bonded and non-bonded electron pairs in the valence shell of its central atom. মানে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেলে কি টাইপের ইলেকট্রন পেয়ার আছে, সেটা কি বন্ডেড ইলেকট্রন পেয়ার না নন বন্ডেড ইলেকট্রন পেয়ার। নন বন্ডেড ইলেকট্রন পেয়ারকে আমরা আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ারও বলে থাকি, বা লোন পেয়ার অফ ইলেকট্রনসও বলে থাকি, কারণ ওরা এক্সেস ইলেকট্রন পেয়ার, যারা কিনা ফার্দার বন্ডিং করার জন্য ইউজ হতে পারে। বিশেষ করে তারা কিন্তু কোঅর্ডিনেট বন্ডিং করে, সেসব নিয়ে আমি আরো পরে আলোচনা করব, ভিডিও আনবো। তো সিম্পল বোঝো যে বন্ডিং তাহলে দু রকমের হচ্ছে, একটা শেয়ার করে আছে মানে দুটো অ্যাটমের মাঝে কানেক্টেড আছে, আর কিছু ইলেকট্রন পেয়ার আছে মানে দুটো ইলেকট্রন আছে একসঙ্গে, তারা কারোর সঙ্গে বন্ডিং করেনি, সেন্ট্রাল অ্যাটমের উপর আছে, তাদেরকে বলা হচ্ছে লোন পেয়ার বা নন বন্ডেড ইলেকট্রন পেয়ার। তো এই বন্ডেড ইলেকট্রন পেয়ার আর নন বন্ডেড ইলেকট্রন পেয়ার কতগুলো আছে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেলে, সেটা নিয়ে একটা নাম্বার তৈরি হয়, সেই নাম্বারটার নাম হচ্ছে স্টেরিক নাম্বার। কি বললাম? দেখো শুনতে শুনতে তোমরা লিখতে থাকো, থিওরিজ গুলো লিখতে থাকো, তাহলে তোমাদের মাথায় ভালো করে থাকবে। তো এটাকে কি বলা হয়? স্টেরিক নাম্বার। এটা কি? নাম্বার অফ বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেলে কতগুলো বন্ড পেয়ার আছে, কতগুলো লোন পেয়ার আছে, তা নিয়ে কি হয়? স্টেরিক নাম্বার। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ইলেকট্রন পেয়ার্স try to stay as far apart as possible so that the repulsive forces between them are minimum to attain maximum stability and minimum energy. তো সত্যি ইলেকট্রন পেয়ার কি করবে? ইলেকট্রন পেয়ারসরা কি নেগেটিভলি চার্জড, তারা যত দূরে থাকবে তত রিপালশন ফেস কি হবে? কম হবে, রিপালশন ফিল কি হবে? কম হবে, এবং তত স্টেবল থাকবে। দেখো তারা যত কাছে থাকবে তত রিপালশন বেশি হবে এবং সেটা আনস্টেবল হবে। তাহলে দুটো, ধরো একটা সেন্ট্রাল অ্যাটম এ, তাতে দুটো বন্ড পেয়ার আছে,
বন্ড পেয়ারটা যদি এরম ভাবে থাকে, AB2 মলিকিউল মনে করলাম, তাহলে AB দুটো বন্ড আছে, তাহলে বন্ড পেয়ার দুটো যদি এইরকম ভাবে থাকে, তাহলে তোমার কি মনে হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা মোটামুটি কত বলতে পারি, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। কিন্তু যদি এইখানে যা রিপালশন হচ্ছে, যদি এই মলিকিউলটা এইরকম ভাবে থাকতো, AB এরকম ভাবে থাকতো, তাহলে মলিকিউলটার মধ্যে অ্যাঙ্গেলটা কত হতো, 180 ডিগ্রি। এবার রিপালশন ফেসটা এখানে বন্ড পেয়ারের কম হতো, দুটো বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন হচ্ছে, একে অপরকে রিপালশন দিচ্ছে, সেটা AB2 মলিকিউল যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবি বন্ডগুলো, তখন কি হচ্ছে, রিপালশন ফেসটা কম ফেস করতে হতো এবং এই মলিকিউলটা কিন্তু স্টেবল হতো, এই স্ট্রাকচারটা স্টেবল হতো। দেখো কোনো মলিকিউলের মধ্যে যদি ইলেকট্রন পেয়ারের রিপালশন হয়, তাহলে সেই মলিকিউলটা কি করবে, আনস্টেবিলিটি শো করবে, এনার্জি তার বেশি হবে। তো এই পয়েন্টটা আমাদের এটা বোঝাতে সাহায্য করছে। নেক্সট কি বলছে, ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই only bonded electron pairs of similar atoms, the repulsive interactions are similar and the molecular geometry is regular or ideal. একই টাইপের বন্ড পেয়ার যদি থাকে মলিকিউলের মধ্যে, শুধুই বন্ড পেয়ার আছে এবং একই টাইপের, যেমন CH4 মলিকিউল আমি তোমাকে বললাম, CH4 মলিকিউলে কটা বন্ড পেয়ার ছিল, 4টে বন্ড পেয়ার ছিল, CH4 মলিকিউলে 4 বন্ড পেয়ার ছিল এবং তারা একই রকম। তাহলে তাদের যে মধ্যে যে রিপালশনটা হবে, সেই রিপালশনটা কি হবে, CH4 মলিকিউলে একই রকম হবে। তাই তারা কি হবে, রেগুলার শেপ বা আইডিয়াল শেপ কিন্তু আমাদের শো করবে। এবং আইডিয়াল শেপটা কিরকম হবে আমি যাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা পস্টুলেটস গুলো পড়ছি। নেক্সট ফোর্থ পস্টুলেটে বলছে, ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই অনলি বন্ডেড ইলেকট্রন পেয়ার্স অফ ডিসিমিলার অ্যাটমস। এবার ডিফারেন্ট টাইপ অফ বন্ডেড ইলেকট্রন পেয়ার্স অফ ডিসিমিলার অ্যাটমস আছে, তাহলে কি হবে, রিপালসিভ ইন্টারঅ্যাকশনস আর নট ইকুইভ্যালেন্ট। তখন কিন্তু একটু ইরেগুলারিটি মলিকিউলের মধ্যে থাকবে, তখন কিন্তু পুরোপুরি সিমেট্রিক বা আইডিয়াল শেপ কিন্তু মলিকিউলটার হবে না, কারণ বন্ডিং পেয়ার্স গুলো কিন্তু ডিফারেন্ট আছে। যেমন XeO2F2, সেখানে বন্ড পেয়ার দেখো দু রকমের আছে, XE অক্সিজেন বন্ড পেয়ার আছে, আবার XeF বন্ড পেয়ার আছে। তো সেইখানে কিন্তু কি হবে, ইন্টারাকশনস গুলো, রিপালসিভ ইন্টারাকশনস গুলো একটু ডিফারেন্ট হবে। তার জন্য কি হবে, বন্ডের দুটো বন্ড পেয়ারের মাঝে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেটা কি হবে, ডিফারেন্ট হবে। সো দ্যাটস ওয়াই ফোর্থ পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কেন আইডিয়াল শেপ থেকে নন আইডিয়াল শেপ বা ইরেগুলার শেপে মুভ করছে, রাইট। এখানে শুধুই বন্ড পেয়ারের কথা বলা হয়েছে। এবার কিন্তু নেক্সট ফিফথ পয়েন্টটা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস পয়েন্ট অফ দিস থিওরি। কি বলছে এই থিওরিতে, বলছে ফিফথ পয়েন্টে, ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম is surrounded by both the bond pairs as well as the lone pairs of electrons, repulsive interactions are not equivalent and hence geometry of the molecules will be irregular. The repulsive interaction between various electron pairs decreases in the order LPBP, LPLP greater than LPBP greater than BPBP। মানে লোন পেয়ার ইন্টারাকশন সব থেকে কি হবে, বেশি হবে। তারপরে আসবে কি, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তারপরে আসবে কি, বন্ড পেয়ার রিপালশন। দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু যে মডিফিকেশনটা হয়েছে সেটা হয়েছে, যেমন নাইলোম অ্যান্ড গিলেস্পি যে মডিফিকেশনটা করেছে এইখানেই করেছে। এখানে উনি লোন পেয়ারকে বেশি এমফাসাইজ করেছে রিপালসিভ ফ্যাক্টরের দিক দিয়ে। রিপালশন লোন পেয়ার বেশি করবে দেন বন্ড পেয়ার। কেন রিপালশন বেশি করবে দ্য বন্ড পেয়ারের থেকে, সেটা দেখো বুঝি। দেখো একটা অ্যাটমের ওপর যখন লোন পেয়ার থাকে, ধরো B2 মলিকিউল এবং তার উপর একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা একটা অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে। এবার ইলেকট্রন পেয়ার যখন ওয়ান অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে, তখন দ্যাট ইলেকট্রন পেয়ার ইজ মোর ফ্লেক্সিবল। তার মানে তার ইলেকট্রন ক্লাউডটা চারিদিকে ছড়িয়ে থাকতে পারবে, তার উপর মানে সেন্ট্রাল অ্যাটমের যে ইন্টারাকশন, যে জোর, সেটা কম থাকবে, যে পাওয়ার মানে ধরে রাখার পাওয়ার সেটা কম থাকবে। তার জন্য কি হবে, লোন পেয়ার বেশি পরিমাণ বর্ডার ভলিউম জুড়ে থাকবে দেন বন্ড পেয়ার। দেখো বন্ড পেয়ার দুটো অ্যাটমের মাঝে আছে, দুটো অ্যাটমের মাঝে কি আছে, বন্ড পেয়ার, এবং এই বন্ড পেয়ারের উপর ইনফ্লুয়েন্স দুটো অ্যাটমের নিউক্লিয়াস করছে।
এ আর বি দুটো অ্যাটমের নিউক্লিয়াস বন্ড পেয়ারের উপর ইনফ্লুয়েন্স দেখাচ্ছে, কিন্তু লোন পেয়ার উপর কিন্তু শুধুমাত্র এ অ্যাটমের নিউক্লিয়াস ইনফ্লুয়েন্স করছে। তাহলে আমি বলতে পারি লোন পেয়ার এর ভলিউম অফ লোন পেয়ার ইন স্পেস কি হবে, গ্রেটার দেন হবে বন্ড পেয়ার এর ভলিউম ইন স্পেস। এই জিনিসটা বোঝা গেল। ওকে, আন্ডারস্ট্যান্ড? তার মানে লোন পেয়ার যদি বেশি জায়গা জুড়ে থাকে তার রিপালসিভ ইন্টারঅ্যাকশন, কারণ সে বর্ডার জায়গা জুড়ে আছে, তাহলে সে বন্ড পেয়ারের কাছাকাছি চলে আসছে বেশি, বা লোন পেয়ারের কাছাকাছি চলে আসছে কারণ তারা বর্ডার জায়গা জুড়ে আছে। তো যেহেতু ভলিউম বেশি আছে তাই রিপালসিভ ইন্টারঅ্যাকশন লোন পেয়ার বেশি করবে। তাহলে একটা অ্যাটমের ওপর যদি দুটো লোন পেয়ার থাকে, ধরো আমি বলছি, ধরো এখানে H2O মলিকিউল, অক্সিজেন হাইড্রোজেন দুটো অ্যান্ড লোন পেয়ার আছে, তাদের ভলিউম কি আছে, বেশি আছে স্পেসে। তো এরা কি করছে, ইন্টারঅ্যাকশন বেশি করছে একে অপরে। তো লোন পেয়ার ইন্টারঅ্যাকশন বেশি হবে কারণ বেশি জায়গা জুড়ে আছে। তারপরে কি আসছে, এটা লোন পেয়ার এলপি এলপি রিপালশন। তারপরে কি ইন্টারঅ্যাকশন আসছে, তারপরে ইন্টারঅ্যাকশন আসছে লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারঅ্যাকশন, লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারঅ্যাকশন। তারপরে কি ইন্টারঅ্যাকশন আসছে, বন্ড পেয়ার ইন্টারঅ্যাকশন। দিস ইজ, তাহলে এখন বলো কোন ইন্টারঅ্যাকশন বেশি হবে সব থেকে? লোন পেয়ার ইন্টারঅ্যাকশন সব থেকে বেশি হবে। তারপরে আসবে কি, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। তারপরে কি আসবে, বন্ড পেয়ার রিপালশন। আন্ডারস্টুড? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন এই ইন্টারঅ্যাকশনের জন্য আমার কি হয়, মলিকিউলের আইডিয়াল জিওমেট্রি ডিভিয়েট করে, এবং সেইটা কিভাবে ডিভিয়েট করে এখন সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তার আগে 6th পয়েন্টটা একবার দেখে নিই কি বলছে। রিপালসিভ ইন্টারঅ্যাকশন ডিক্রিজ শার্পলি উইথ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রন পেয়ার্স। এটা আমি আগেই বললাম যে রিপালসিভ ইন্টারঅ্যাকশন যত অ্যাঙ্গেল বন্ড পেয়ারের মধ্যে যত অ্যাঙ্গেল বাড়বে তত কি হবে, কমবে। কারণ ইলেকট্রন পেয়ার, রাইট, নেগেটিভলি চার্জ যত দূরে থাকবে রিপালশন কি হবে, তত কম হবে। দিস ইন্টারঅ্যাকশনস আর স্ট্রং অ্যাট 90 ডিগ্রি and weaker at 120 degree and weakest at 180 degree. Okay, so next, আশা করি এত অবধি বোঝা গেছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মলিকুলার শেপস উইদাউট লোন পেয়ার্স অ্যান্ড উইথ লোন পেয়ার্স। এখন মলিকুলার শেপস আমরা কি করে করি, ফার্স্ট দেখো আমাদের এইটা জানতেই হবে যে মলিকুলার শেপস করার জন্য আমাকে একটা টেন্টেটিভ স্ট্রাকচার জানতে হবে। আমি যেটা টেন্টেটিভ স্ট্রাকচার জানতে যেটা সাহায্য করবে, দ্যাট ইজ লুইস স্ট্রাকচার। তাই জন্য আমি আগে লুইস স্ট্রাকচারের লেকচার করে রেখেছি, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। সো লুইস স্ট্রাকচার দেখার পর আমরা কি পাবো, একটা টেন্টেটিভ বন্ডিং প্যাটার্ন পাবো। মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম কিভাবে, ধরো কার্বন 4টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে আছে, তো তার একটা তো টেন্টেটিভ স্ট্রাকচার পাবো যে হ্যাঁ বন্ড পেয়ার এখানে 4টে আছে। কোনো জায়গায় যদি বন্ড পেয়ার 3টে থাকে, একটা লোন পেয়ার থাকে, তাহলে তো সেটা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে বন্ড পেয়ার 3টে আছে, আবার একটা লোন পেয়ারও আছে। তো এটা কে বোঝাতে সাহায্য করবে, দ্যাট ইজ লুইস স্ট্রাকচার। তো ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে আমাকে মলিকিউলের লুইস স্ট্রাকচার মোটামুটি আইডিয়া রাখতে হবে, যাতে আমি সহজে বুঝতে পারি যে হ্যাঁ এই মলিকিউলের মধ্যে 4টে আমার কি আছে, বন্ড পেয়ার আছে। ওকে, এখন এই মলিকিউলটা আমার লুইস স্ট্রাকচার কিন্তু অবশ্যই জানতে হবে যে বন্ডিং কানেক্টিভিটি কিরকম আছে, স্টেরিক নাম্বার কি আছে। স্টেরিক নাম্বার মানে আমি কি বলেছিলাম, হোয়াট ইজ স্টেরিক নাম্বার, SN, দ্যাট ইজ লোন পেয়ার, টোটাল নাম্বার অফ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার্স। তো স্টেরিক নাম্বার কি, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস বন্ড পেয়ার্স ইন দ্য ভ্যালেন্স শেল অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। ওকে, সো আমরা এক এক করে বুঝবো যে দেখো আমরা আগে দুটো বন্ড পেয়ার নিয়ে কাজ করব। দেখো যদি স্টেরিক নাম্বার 2 হয়, তাহলে স্টেরিক নাম্বার 2 হলে আমি বলতে পারি এখানে বন্ড পেয়ার কটা আছে, দুটো আছে। যদি বন্ড পেয়ার দুটো থাকে এবং বন্ড পেয়ার যদি রিপালসিভ ইন্টারঅ্যাকশন কম করে এই স্পেসে আমার অ্যারেঞ্জমেন্ট করে, তাহলে কিভাবে কি রকম শেপে থাকতে পারে,
ধরো বন্ড পেয়ার দুটো আছে, আমি মলিকিউলকে মনে করলাম যে এ বি টু মলিকিউল। ওকে, লোন পেয়ারকে আমি এল দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ লোন পেয়ার, অ্যান্ড বন্ড পেয়ারকে আমি বি দিয়ে ডিনোট করতে পারি। সো লোন পেয়ার আমার নেই এখানে, তো লোন পেয়ার এখানে 0, বন্ড পেয়ার দুটো আছে, তো স্পেসে এটা কিরম ভাবে থাকতে পারে, তো সেন্ট্রাল অ্যাটম, দুটো বন্ড পেয়ার ম্যাক্সিমাম ডিস্টেন্সে যদি থাকে তাহলে তার লিনিয়ার শেপ হতে পারে, যেখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি। ইন বিটুইন বন্ড পেয়ার্স অ্যাঙ্গেল সব থেকে বেশি হচ্ছে এখানে। তো দিস ইজ দ্য আইডিয়াল স্ট্রাকচার, আইডিয়াল জিওমেট্রি, আইডিয়াল জিওমেট্রি। এখানে আর লোন পেয়ার আমি আনছি না, কারণ লোন পেয়ার থাকলে সিম্পল একটা বন্ড পেয়ার থাকবে এবং একটা বন্ড পেয়ার দিয়ে আর কি শেপ হবে, দ্যাট ইজ লিনিয়ার শেপ হবে। তো এখানে আমি আর এটা ইরিলেভেন্ট হবে এটা দেখানো, এটা দেখাতে হয় না যে একটা বন্ড পেয়ার আছে একটা লোন পেয়ার আছে। সো আমি এখানে শুধু বন্ড পেয়ার দেখালাম। আইডিয়াল জিওমেট্রি কি হলো আমার, লিনিয়ার জিওমেট্রি, আইডিয়াল জিওমেট্রি ইজ লিনিয়ার। ওকে, সো এইরকম ধরনের মলিকিউলের যদি তুমি এক্সাম্পল নাও, তাহলে আমি BeCl2 এক্সাম্পল নিতে পারি, যেখানে বেরিলিয়াম দুটো ক্লোরিন অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে এরকম লিনিয়ার শেপে। তো বেরিলিয়াম কি হবে, সেন্ট্রাল অ্যাটম, এবং ক্লোরিন কানেক্টেড আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুটো ক্লোরিন BCl বন্ড কানেক্টেড আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো দ্যাট ইজ লিনিয়ার ইন জিওমেট্রি। এখন আমরা দেখব স্টেরিক নাম্বার ইকুয়ালস টু 3, মানে বন্ড পেয়ার 3 হতে পারে, এটা একটা হতে পারে বন্ড পেয়ার 3, বা ধরো এরকমও হতে পারে বন্ড পেয়ার ইকুয়ালস টু 2 প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু 1, তার মানে দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকতে পারে। তো দুটো কেসে আমার কিরকম জিওমেট্রি হবে দেখো, শুধু যদি একই টাইপের বন্ড পেয়ার হয় তাহলে এটা কি দেবে, আইডিয়াল জিওমেট্রি দেবে, আইডিয়াল শেপ দেবে। তো সেরকম কেসে কি হতে পারে, ধরো AB3, এখানে তিনটে বন্ড পেয়ার আছে, আরেকটা কি বললাম কিরকম কেস হতে পারে, AB2L, এরকম কেস হতে পারে স্টেরিক নাম্বার 3-তে, দুটো কেস হতে পারে। তো AB3-তে আমি দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে তিনটে AB বন্ড, সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে তিনটে অ্যাটম অফ B। তো এরা কিভাবে থাকবে, এরা ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি অ্যাটেন্ড করবে। কেন, AB বন্ড যদি ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি অ্যাটেন্ড করে তাহলে এদের মাঝে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এবং তুমি এটা ছাড়া যে কোনো জিওমেট্রি করতে যাও না কেন তাহলে কি হবে, তাহলে হবে জিওমেট্রিতে ইন বিটুইন দ্য বন্ড পেয়ার অ্যাঙ্গেল কমে যাবে এবং সেখানে রিপালসিভ ইন্টারঅ্যাকশন বাড়বে, যেখানে VSEP এর থিওরি বলছে এরকম রাখা যাবে না, কারণ সেন্ট্রাল অ্যাটম তার যে অরবাইটালস গুলো আছে, তার যে লোন পেয়ার্স আছে বন্ড পেয়ার্স আছে ভ্যালেন্স শেলে, সেগুলো সেইভাবেই প্রজেক্ট করবে স্পেসে, সেইভাবেই ছড়াবে যাতে সেখানে রিপালশন কি হয়, কম আসে। তো এখানে AB3 মলিকিউলের জিওমেট্রি কি হলো, ট্রাইগোনাল প্ল্যানার, মানে এ তিনটে বি অ্যাটম সব কিন্তু একটা প্লেনের ওপর আছে, ট্রাইগোনাল প্ল্যানার। তো এরকম ধরনের মলিকিউলের যদি এক্সাম্পল নিই, দ্যাট ইজ বোরন ট্রাইফ্লুরাইড হতে পারে, সেন্ট্রাল অ্যাটম বোরন তিনটে ফ্লুরিন অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রিতে, এবং দ্যাট ইজ আইডিয়াল, কারণ এখানে সবাই একই রকমের বন্ড পেয়ার। বাট যদি এরকম কেস দেখি AB2L, মানে দুটো বন্ড পেয়ার আছে, এ দুটো বন্ড পেয়ারের সঙ্গে কানেক্টেড আছে,
ওয়ান লোন পেয়ার আছে। এরকম কেসে দেখা যাচ্ছে যে এ বি টু এ বি বন্ডগুলো, দুটো যে এ বি বন্ড আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কিন্তু একটু রিডিউস হবে, কারণ লোন পেয়ার এখানে কিন্তু ভালোভাবে ইন্টারাকশন করছে। তা লোন পেয়ারের ইন্টারাকশনের জন্য এখানে কি হয়ে গেল, ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রন পেয়ার্স এসে গেল। শুধু বন্ড পেয়ার নেই, লোন পেয়ার আছে। লোন পেয়ারের ইন্টারাকশন কিন্তু, লোন পেয়ার ইন্টারাকশন কিন্তু বন্ড পেয়ারের থেকে বেশি মনে রাখতে হবে, আগেই পড়ানো হয়েছে। তো তাহলে কি হলো, এবি বন্ডগুলোকে কি করলো, একটু স্কুইচ করে দিল। তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা কি হয়ে যাবে, আগে যে অ্যাঙ্গেল ধরো ছিল এখানে 120 ডিগ্রি, এখন এখানে অ্যাঙ্গেল কি হয়ে যাবে 119 ডিগ্রি, একটু কমে গেল কারণ লোন পেয়ার চলে এসেছে। এবং এটা কিন্তু আমার জিওমেট্রিকে চেঞ্জ করে দিল। এর আইডিয়াল জিওমেট্রি হওয়ার কথা কি ছিল, যদি স্টেরিক নাম্বার 3 থাকে তাহলে হওয়ার কথা ছিল আইডিয়াল জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার। বাট এখন কি জিওমেট্রি দেখতে পাচ্ছি, এখন জিওমেট্রি দেখতে পাচ্ছি, দেখো লোন পেয়ার যদি প্রজেক্টেড থাকে তার কোনো ইন্ডিভিজুয়াল অ্যাটম তো নয়, এটা একটা ইলেকট্রন ক্লাউড, তাই সেটা কিন্তু শেপের মধ্যে আসবে না। কি শেপে আসবে, শুধু অ্যাটমগুলো শেপে আসবে। ইন বিটুইন যে ইলেকট্রন পেয়ারসে কানেক্টেড আছে সেটা তো একটা ক্লাউড আকারে থাকবে। তো অ্যাটমগুলো যদি প্রজেক্টেড হয় এটা একটা অ্যাঙ্গুলার শেপ দেবে, অ্যাঙ্গুলার শেপ বা ভি শেপও বলা হয়। সো এইভাবে আমার কি হচ্ছে, মলিকুলের মধ্যে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে আইডিয়াল থেকে নন আইডিয়াল বা ইরেগুলার শেপ। নেক্সট যদি স্টেরিক নাম্বার 4 দেখি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। স্টেরিক নাম্বার ইকুয়ালস টু 4, এখানে কি হতে পারে, লোন পেয়ার আর বন্ড পেয়ার কিরকম থাকতে পারে। দেখো লোন পেয়ার 0, বন্ড পেয়ার 4, এরকম হতে পারে। একটা হতে পারে বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার একটা। এরকম কেস হতে পারে বন্ড পেয়ার 2টো, লোন পেয়ার 2টো। সো এরকম ধরনের কেস, এরকম 3টে প্যারামিটার আমার মলিকুলার শেপ হতে পারে। তো 4-0 যদি থাকে তাহলে এই কেসটায় লোন পেয়ার তো নেই, তার মানে সবই একই টাইপের বন্ড পেয়ার আছে, তাহলে এটা সিমেট্রিক্যাল মলিকিউল, আইডিয়াল শেপ হবে। আর আইডিয়াল শেপ 4টে বন্ড পেয়ার দিয়ে কিরকম হবে, আইডিয়াল শেপ 4টে বন্ড পেয়ার দিয়ে হবে ideal shape with 4 bond pairs, that is tetrahedral. So tetrahedral shape কি করে তোমরা ড্র করবে, দেখো ধরো সেন্ট্রাল অ্যাটম এ আছে, 4টে বন্ড পেয়ার আছে, তো একটা বন্ড পেয়ার এরকম আঁকলে আর একটা বন্ড পেয়ার ইন দা প্লেন এরকম দিলে। এগুলো যে সিম্পল ড্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি, সিম্পল যে স্ট্রোক করছি লাইন দিয়ে, সিম্পল লাইনে, তো এই লাইনগুলো কি ইন দ্য প্লেন আছে। এই এবি দুটো বন্ড ইন দ্য প্লেন আছে, একটা এবি বন্ড অ্যাবভ দ্য প্লেন আছে, দেখো সলিড ড্যাশ দিয়ে দেখিয়েছি, সলিড ড্যাশ দিয়ে অ্যাবভ দ্য প্লেন আছে। আরেকটা লাইন বিলো দ্য প্লেন আছে, দেখো কাটেড ড্যাশ দিয়ে দেখিয়েছি বা ড্যাশেড ড্যাশ দিয়ে দেখিয়েছি, দ্যাট ইজ বিলো দ্য প্লেন। তো এইখানে আমরা কি বুঝতে পারছি যে এই মলিকিউলটার যে বন্ডিং প্যাটার্ন, এটা 3 ডাইমেনশনাল স্পেসে আমি শো করলাম, যেখানে 2D-তে মানে যে এই যে বোর্ডে তোমরা দেখছো সেইখানে দেখা যাচ্ছে যে এবি বন্ডগুলো ইন প্লেন আছে, একটা এবি বন্ড অ্যাবভ দ্য প্লেন আছে, আর একটা এবি বন্ড কি বিলো দ্য প্লেন আছে। এদের মাঝে অ্যাঙ্গেল কত হবে, এদের মাঝে অ্যাঙ্গেল, আইডিয়াল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি মতো হবে, 109.5 ডিগ্রি, দ্যাট ইজ আইডিয়াল অ্যাঙ্গেল, টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল। এখন এইরকম ধরনের মলিকিউলে আমার যদি বন্ড পেয়ারের জায়গায়, কোনো একটা বন্ড পেয়ারের জায়গায় যদি লোন পেয়ার চলে আসে, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল কিন্তু ডিভিয়েট করে যাবে। আচ্ছা, এটাকে টেট্রাহেড্রাল বলা হয় কেন, তার কারণ হচ্ছে যদি তুমি এই বি অ্যাটমগুলোকে কানেক্ট করো, কানেক্ট করলে সবকটা বি অ্যাটমকে যদি কানেক্ট করি তাহলে আমরা কিরকম ধরনের একটা শেপ পাই, তাহলে আমরা একটা টেট্রাহেড্রাল শেপ পাই, যেখানে একটা পিরামিড তৈরি হয়েছে। দেখো সেই পিরামিডটায় 4খানা প্লেন আছে, প্লেন মানে সারফেস আছে, 4খানা সারফেস, পিরামিড ছোটবেলায় দেখেছি 4খানা সারফেস আছে, সো প্লেন আছে, 4খানা সারফেস নিয়ে এই পিরামিডটা তৈরি হয়েছে, তাই একে বলা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ।
ইন বিটুইন দ্য অ্যাঙ্গেল কত 109.5 ডিগ্রি। এখন যদি এই এ বি চারটে অ্যাটমের বি অ্যাটমের জায়গায় যদি কোনো লোন পেয়ার চলে আসে, ধরো এরকম লোন পেয়ার চলে এলো, এ এটা ইন দ্য প্লেন এ বি বন্ড, অ্যাবভ দ্য প্লেন একটা বি বন্ড, বিলো দ্য প্লেন একটা বি বন্ড, আর একটা লোন পেয়ারও আছে। তো এরকম কেসে আমার কিরকম জিওমেট্রি হয়ে গেল, দ্যাট ইজ ট্রাইগোনাল পিরামিডাল। আইডিয়াল জিওমেট্রি হওয়ার কথা টেট্রাহেড্রাল, দিস ইজ আইডিয়াল। কিন্তু লোন পেয়ার যখন চলে এলো তখন এর জিওমেট্রি হয়ে গেল ট্রাইগোনাল পিরামিডাল। সো এ বি বি মাঝে অ্যাঙ্গেল কি হয়ে গেল, এখন কি 109 ডিগ্রি থাকবে না, এটা কি হয়ে যাবে 107 ডিগ্রি, 107 ডিগ্রি মতো অ্যাঙ্গেল এখানে চলে এলো ট্রাইগোনাল পিরামিডাল। সো টেট্রাহেড্রাল শেপ যদি আমি একটা এক্সাম্পল নিই, ধরো এটা CH4 মলিকিউল, কিন্তু এই মলিকিউলের যদি আমি কোনো এক্সাম্পল দিই তাহলে আমি বলবো NH3 মলিকিউল। দেখো এর আইডিয়াল শেপ কিন্তু এটা নয়, আইডিয়াল শেপ যদি হওয়ার কথা তাহলে এখানে স্টেরিক নাম্বার 4 আছে NH3 তে, একটা লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার হওয়ার কথা টেট্রাহেড্রাল, বাট হয়েছে কি নন আইডিয়াল স্ট্রাকচার, ট্রাইগোনাল পিরামিডাল শেপ। নেক্সট আমরা যে মলিকিউলটা দেখব সেটা ধরো দুটো লোন পেয়ার আছে, এ অ্যাটমে দেখো দুটো লোন পেয়ার আছে, এ বি বি, এবং এখানে দুটো লোন পেয়ার আছে, ধরো একটা অ্যাবভ দ্য প্লেন আছে, এটা ধরো অ্যাবভ দ্য প্লেন আছে, আর একটা ধরো বিলো দ্য প্লেন আছে। তো এইখানে যে দুটো লোন পেয়ার আছে এদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে খুব বেশি ইন্টারাকশন হবে, কারণ এখানে লোন পেয়ার ইন্টারাকশন আছে, আবার লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারাকশন আছে, আবার বন্ড পেয়ার রিপালশনও বা ইন্টারাকশনও আছে। সব থেকে বেশি ইন্টারাকশন যেহেতু লোন পেয়ার ইন্টারাকশন, তারপরে আসছে লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারাকশন, তারপরে আসছে বন্ড পেয়ার ইন্টারাকশন, তার জন্য কি হবে বি এ বি অ্যাঙ্গেল কিন্তু আর 109.5 ডিগ্রি থাকতে পারবে না, সেটা অনেকটাই কমে যাবে। কমে কি হবে, এর মাঝের অ্যাঙ্গেল কত হবে, এর মাঝের অ্যাঙ্গেল হয়ে যাবে 104.5 ডিগ্রি। তো 109 থেকে 104 মোটামুটি 5 ডিগ্রি কমে গেল। দেখো লোন পেয়ারের কতটা ইনফ্লুয়েন্স আছে মলিকিউলটার উপর। সো এইরকম ধরনের মলিকিউলার শেপ দেখো কতটা চেঞ্জ হয়ে গেল। আইডিয়াল শেপ হওয়ার কথা টেট্রাহেড্রাল, বাট হয়েছে কি ভি শেপ, অ্যাঙ্গুলার শেপ, ভি শেপ অ্যাকচুয়াল ভি শেপ, টেট্রাহেড্রাল ইজ আইডিয়াল শেপ। সো এই মলিকিউলের এক্সাম্পল যদি আমি দিই, দ্যাট ইজ H2O মলিকিউল। তোমরা H2O মলিকিউলকে এরকম দেখেছো যে দ্যাট ইজ ভি শেপ, অক্সিজেন কানেক্টেড উইথ হাইড্রোজেন উইথ 2 বন্ড পেয়ার অ্যান্ড 2 লোন পেয়ার। এরকম ভাবে আমরা কিন্তু H2O মলিকিউলকে দেখেছি যার অ্যাকচুয়াল শেপ হচ্ছে ভি শেপ। সো এইভাবে আমার কি হলো, আমার শেপগুলো চেঞ্জ হচ্ছে। সো আইডিয়াল থেকে আমার ইরেগুলার শেপ আসছে, এবং এটাকে আমি সিমেট্রিক্যাল মলিকিউল বলতে পারবো না। যেমন এইখানে CH4 মলিকিউল ইজ সিমেট্রিক্যাল, কারণ চারটে বন্ড এখানে একই রকম আছে, কিন্তু এইখানে কি হয়ে গেছে সিমেট্রিক্যাল মলিকিউল কিন্তু আর নেই, এখানে কিন্তু বন্ড পেয়ারের সঙ্গে লোন পেয়ার চলে এসছে, ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাকশন চলে এসছে। সো ইট ইজ নন সিমেট্রিক্যাল but ideal case that is symmetrical shape, symmetrical molecule. Next আমার স্টেরিক নাম্বার আসছে 5। তো স্টেরিক নাম্বার 5 এ লোন পেয়ার আর বন্ড পেয়ার কিরকম কানেকশন থাকতে পারে। ধরো লোন পেয়ার আমি 0 রাখলাম, বন্ড পেয়ার 5 রাখলাম, এরকম কানেকশন থাকতে পারে। এইরকম কানেকশন যদি থাকে তাহলে দ্যাট ইজ আইডিয়াল কেস, শেপ হবে কি আইডিয়াল।
দ্যাট ইজ আইডিয়াল শেপ কিরকম হবে, ট্রাইগোনাল বাই পিরামিডাল। এটাকে টিবিপি শেপও বলা হয়। দেখতে কিরকম হবে, সো সেন্ট্রাল অ্যাটম এ বি 5 মলিকিউল মনে করো, এক্সাম্পল PCl5। সো সেন্ট্রাল অ্যাটম আমি মনে করলাম এপি, ফসফরাস ধরলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে অ্যাক্সিয়াল বন্ড Cl দুটো থাকে, দিস ইজ অ্যাক্সিয়াল বন্ড থাকে, এগুলোকে অ্যাক্সিয়াল বন্ড বলে। অ্যালং দ্য অ্যাক্সিস থাকবে, ধরো মলিকিউলে যদি আমি অ্যাক্সিস বলি, এটাকে আমি অ্যাক্সিয়াল বন্ড বলতে পারি। আর ইকুইটোরিয়াল বন্ড, ধরো একটা গ্লোব আর্থের যদি মিডলে অ্যাক্সিস থাকে, সো অ্যাক্সিসটা হচ্ছে স্ট্রেট পারপেন্ডিকুলার একটা লাইন, রাইট? সো দ্যাট ইজ অ্যাক্সিয়াল বন্ড। আর ইকুইটোরিয়াল বন্ড, উইড থেকে যদি ইকুয়েডর থেকে যদি কোনো তোমার বন্ড পাস করে, তখন তাকে কি বলবো, এটাকে গ্লোবের মতো মনে করলে তখন তাকে বলবো ইকুয়েটোরিয়াল বন্ড। যাকে নিরক্ষরেখাও বলা হয়, ইকুয়েডর নিরক্ষরেখাও বলা হয়। সো পৃথিবীর মাঝখানে যদি আমি এটাকে পৃথিবী গোল একটা গ্লোব মনে করি, পৃথিবীর মাঝখান থেকে যে বন্ডগুলো যাচ্ছে, দেখো এই বন্ডগুলো দ্যাট ইজ ইকুয়েটোরিয়াল বন্ড। আর অ্যাক্সিস বরাবর যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। তো এখন দেখো ইকুয়েটোরিয়াল বন্ডে এখানে 3টে বন্ড ইন দ্য প্লেন আছে, অ্যাক্সিয়ালে দুটো বন্ডই ইন দ্য প্লেন আছে, আর একটা ইকুয়েটোরিয়াল বন্ড ইন দ্য প্লেন আছে। আর ফসফরাসের একটা ক্লোরিন অ্যাটম কি আছে, অ্যাবভ দ্য প্লেন আছে, আর একটা ক্লোরিন অ্যাটম বিলো দ্য প্লেন আছে। আমি সলিড ড্যাশ দিয়ে অ্যাবভ দ্য প্লেন দেখাচ্ছি, আর ড্যাশেস লাইন দিয়ে বিলো দ্য প্লেন দেখাচ্ছি। তো এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পাচ্ছি, তো ইকুয়েটোরিয়াল বন্ডের মাঝের যে অ্যাঙ্গেল, যদি আমি অ্যাক্সিয়ালগুলোকে ছেড়ে দিই, শুধু যদি ইকুয়েটোরিয়াল বন্ডটাকে দেখি, তাহলে তার মাঝে অ্যাঙ্গেল কিরকম হবে, আইডিয়াল কেসে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে, বিকজ ট্রাইগোনাল প্ল্যানার টাইপ অফ শেপ, 3টে অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে হবে। সো দ্যাট ইট complete one circular angle, that is 360 degree, and PCl axial PCl axial এর অ্যাঙ্গেলটা কত হবে, এর অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর একটা Cl axial PCl ইকুয়েটোরিয়াল এরকম অ্যাঙ্গেল হবে, শুধু যদি এইটুকু বলি, এর অ্যাঙ্গেলটা কি হবে 1 Cl ইকুয়েটোরিয়াল PCl axial অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। সো এরকম ভাবে আইডিয়াল শেপ আমরা করতে পারি। সো দ্যাট ইজ স্টেরিক নাম্বার 5, LP0 বন্ড পেয়ার 5। এখন LP লোন পেয়ার যদি আমার কি হয় 1 হয়, আর বন্ড পেয়ার লোন পেয়ার ধরো এখানে স্টেরিক নাম্বার আমি কি বললাম 5, লোন পেয়ার আমার একটা, আর বন্ড পেয়ার এখানে 4টে হলো। সো 4 বন্ড পেয়ার, লোন পেয়ার 1। সো এইখানে আমার মলিকিউলের শেপ কিরকম হবে। সো আমি যদি এটাকে ড্র করার চেষ্টা করি, AB4L, সো লোন পেয়ারটাকে আমি কোথায় রাখবো, দেখো এখানে আমি একটু আগে দেখলাম অ্যাক্সিয়াল বন্ডও থাকতে পারে, ইকুয়েটোরিয়াল বন্ডও থাকতে পারে, বাট লোন পেয়ারটাকে তুমি কোথায় রাখবে, অ্যাক্সিয়ালে রাখবে না ইকুয়েটোরিয়ালে রাখবে, এটা তুমি যদি ডিসাইড করো, দেখো আমি এখানে ডিসাইড করছি। ধরো A অ্যাক্সিয়াল বন্ড, দুটো ইকুয়েটোরিয়াল বন্ড 3টে, এরকম ধরনের শেপ আসছে। বাট এখানে অ্যাক্সিয়াল বন্ডে আমি যদি লোন পেয়ারটা রাখি, ধরো আমি এখানে লোন পেয়ার রাখলাম, আর বন্ড পেয়ার গুলো আমি এখানে রাখলাম বি বি বি, তাহলে আমার এখানে রিপালশন কতগুলো ফেস করতে হচ্ছে, দেখো এই লোন পেয়ারের সঙ্গে বি এর অ্যাঙ্গেল কত, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এবং কতগুলো রিপালশন ফেস করবে এরা,
সো এখানে তিনটে ইকুইটোরিয়াল বন্ড আছে, তো তিনটে ইকুইটোরিয়াল বন্ডে এ ফেস করছে 3 ইন্টারাকশন উইথ ইকুয়াটোরিয়াল বন্ড। কিন্তু যদি আমি এই মলিকিউলটায় এরকম করতাম, ধরো এ, এইখানে লোন পেয়ার রাখলাম ইকুইটোরিয়াল বন্ডে, অ্যাক্সিয়ালে বি, one axial B, another axial, this is axial bond, one equatorial bond B, another equatorial bond B. সো এরকম যদি রাখতাম তাহলে মলিকিউলে লোন পেয়ার কিরকম ইন্টারাকশন ফেস করছে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ইন্টারাকশন ফেস করছে। সো বলো তোমরা, দুটো ইন্টারাকশন বেশি ভালো না তিনটে ইন্টারাকশন বেশি ভালো? মলিকিউলের শেপকে স্টেবিলাইজ করতে দুটো রিপালসিভ ইন্টারাকশন ভালো না তিনটে রিপালসিভ ইন্টারাকশন ভালো? অবভিয়াসলি দুটো রিপালসিভ ইন্টারাকশন ভালো, বিকজ ইট ইজ লেস দেন প্রিভিয়াস। সো লোন পেয়ারকে যদি আমি ইকুইটোরিয়ালে রাখি তাহলে মলিকিউলটা কি হচ্ছে, স্টেবল, মোর স্টেবল হচ্ছে, বিকজ অফ টু ইন্টারাকশন উইথ ইকুইটোরিয়াল বন্ড। টু ইন্টারাকশন, ইকুইটোরিয়ালের সঙ্গে অ্যাক্সিয়ালের দুটো ইন্টারাকশন হচ্ছে, আর এখানে অ্যাক্সিয়ালের সঙ্গে অ্যাক্সিয়াল লোন পেয়ারের যদি রাখতাম তাহলে ইকুইটোরিয়াল বন্ডের সঙ্গে কি হতো, তিনটে ইন্টারাকশন হতো, রাইট? সো দিস ইজ মোর স্টেবল because less interaction feels by the molecule. Now এই মলিকিউলটার শেপ কিরকম হলো? লোন পেয়ার যদি ইকুইটোরিয়াল বন্ডে থাকে তাহলে এরকম ধরনের শেপকে আমরা বলি সি স শেপ। এরকম ধরনের মলিকিউলকে আমরা কি বলি, সি স শেপ। অনেক সময় প্লে গ্রাউন্ডে এরকম ধরনের প্লেইং ইয়ে থাকে, আমাদের ইয়ে থাকে, অ্যাক্টিভিটি থাকে, যেখানে একজন বসছে, এইটা আবার আপে চলে যাচ্ছে, আবার এইখানে বসলে এই জায়গাটা আপে চলে যাচ্ছে। সো এই ধরনের প্লেইং যে অ্যাক্টিভিটি থাকে আমাদের ফিল্ডে তাকে সিস, এই ফিল্ডটাকে বলা হয় সিস, এই গেমটাকে বলা হয়। এখানে এই ইনস্ট্রুমেন্টটা রাখা থাকে এরকম ভাবে আমাদের খেলার জন্য। সো এইখান থেকে নাম এসছে সি স শেপ। এক্সাম্পল দিলাম কি, SF4 মলিকিউল। তো SF4 মলিকিউলে সিস শেপ হবে কি করে, এটা জানবো কি করে? দেখো সালফার, আমাকে আগে কি করতে হবে, লুইস স্ট্রাকচার ড্র করে নিতে হবে। তো যদি লুইস স্ট্রাকচার তুমি ড্র করে নাও সালফারে, তাহলে তুমি জানো সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে। তুমি সিম্পল 6টা ইলেকট্রন আগে এখানে বসিয়ে নাও। ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন থাকে, গ্রুপ 16 এর মেম্বার সালফার। তো এখন ফ্লুরিন, ফ্লুরিন এখানে কটা আছে, 4টে আছে। তো 4টে ফ্লুরিন, একটা করে তো ইলেকট্রন দিয়ে বন্ড করবেই। তো এখানে বন্ড পেয়ার কটা হয়ে গেল দেখো, বন্ড পেয়ার এখানে হয়ে গেল আমার 4টে। 4টে SF বন্ড হয়ে গেল, আর একটা লোন পেয়ার কিন্তু এখানে পড়ে আছে। সো এইভাবে আমরা 4 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার এই মলিকিউলটার যে আছে, SF4 মলিকিউলের আছে, পেয়ে গেলাম। আর যদি এরকম ধরনের কানেক্টিভিটি থাকে তাহলে এই মলিকিউলটার অরিজিনাল শেপ ট্রাইগোনাল বাইপিরামিডাল হওয়ার কথা, মানে অ্যাকচুয়াল শেপ হওয়ার কথা কি, অ্যাকচুয়াল শেপ, সরি অ্যাকচুয়াল শেপ হবে কি সিস, বাট আইডিয়াল শেপ হওয়ার কথা কি, আইডিয়াল শেপ TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো এইভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি। সো 4BP 1 লোন পেয়ারের TBP শেপ হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়াল শেপ কি হলো, সিস শেপ। নেক্সট আমরা যেটা দেখব, দ্যাট ইজ স্টেরিক নাম্বার ইকুয়ালস টু 5A, লোন পেয়ার ইকুয়ালস টু 2 and বন্ড পেয়ার ইকুয়ালস টু 3। সো লোন পেয়ার 2, বন্ড পেয়ার 3, এটা কিরকম ধরনের শেপ আসবে? সো এখানে AB3L2 টাইপ অফ মলিকিউল নিয়ে কথা বলা হচ্ছে। এই মলিকিউলটায় আমরা
লোন পেয়ারকে কোথায় বসাবো? ধরো এ লোন পেয়ারকে আমরা বসালাম ইকুইটোরিয়াল বন্ডে আগে, আর তো ইকুইটোরিয়াল বন্ডে কেন বসালাম? তার কারণ হচ্ছে ইকুইটোরিয়াল বন্ডে যদি আমি এগুলোকে বসাই তাহলে লেস ইন্টারাকশন ফেস করতে হবে। যদি অ্যাক্সিয়ালে বসাতাম লোন পেয়ারকে তাহলে কিন্তু বেশি ইন্টারাকশন ফেস করতে হতো। ধরো একটা লোন পেয়ার আমার অ্যাক্সিয়ালে আছে আর একটা লোন পেয়ার ও অ্যাক্সিয়ালে আছে, তাহলে কি হতো? ইকুইটোরিয়াল বন্ডের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো, তো বেশি ইন্টারাকশন ফেস করতে হতো। এখন ইকুইটোরিয়াল যে লাইনে আছে, ইকুইটোরিয়াল প্লেনে যে আছে লোন পেয়ার্স গুলো, তার মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 120 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। যদিও লোন পেয়ার আছে তো অ্যাঙ্গেল একটু বাড়বে, লোন পেয়ার ইন্টারাকশন বেশি আছে। সো এখন কিন্তু এই মলিকিউলটার শেপ কিরকম ধরনের বলবো? এই মলিকিউলটার শেপ বলবো অ্যাকচুয়াল শেপ টি শেপ মলিকিউল। দেখতে পাচ্ছ আমরা যদি কানেক্টিভিটিটা করি এটা অনেকটা টি, এ বি বি আর একটা বি, অনেকটা টি এর মতো শেপ লাগছে, লেটার টি। সো দ্যাটস ওয়াই ইট ইজ টি শেপ মলিকিউল। সো এখানে আমরা যদি এরকম ধরনের মলিকিউলের যদি একটা এক্সাম্পল নিই, সো উই ক্যান সে এক্সাম্পল ClF3। ClF3 মলিকিউলে আমার দেখবে দুটো লোন পেয়ার। তোমরা লুইস ডট স্ট্রাকচার করবে, লুইস ডট স্ট্রাকচার করলে বুঝতে পারবে যে এখানে দুটো লোন পেয়ার অ্যান্ড তিনটে বন্ড পেয়ার আছে। নাও তোমরা নিজেরা ট্রাই করবে, যদি স্টেরিক নাম্বার 6 আমরা নিতাম তাহলে কিরকম ধরনের শেপ আসতো। দেখো স্টেরিক নাম্বার 6 হলে 6 বন্ড পেয়ার হতে পারে প্লাস 0 লোন পেয়ার হতে পারে, এরকম ধরনের শেপকে বলা হয়, এটা আইডিয়াল শেপ। আইডিয়ালি এই শেপটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। দেখো এই কেসটা আমি তোমাদের বলে দিলাম অক্টাহেড্রাল শেপ কিরকম হবে। দেখো সেন্ট্রাল অ্যাটম এ ধরো আর 6খানা বন্ড পেয়ার আছে, সো AB6 মলিকিউল মনে করলাম। এক্সাম্পল নাও SF6 মলিকিউল। সো SF6 মলিকিউলে আমার সেন্ট্রাল অ্যাটম এ 6খানা বন্ড পেয়ারের সঙ্গে কানেক্টেড আছে এইভাবে। সো দেখো এটা অ্যাকচুয়ালি আমি বলি না, জাস্ট কারণ এখানে প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট, অক্টাহেড্রাল কেসে প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট। above the plane B, this is the octahedral shape আমি ড্র করছি, তোমরা দেখো। সো এখন যদি আমি এগুলোকে কানেক্টিং করি, এগুলোকে সবকটা যদি কানেক্টিং করি, তাহলে আমি কিন্তু এরকম সারফেস, যেই সারফেস গুলো হচ্ছে এই সারফেস আমি কটা পাবো? অক্টাহেড্রাল, মানে ওপর থেকে 4টে এরকম প্লে পাবো। দেখো এইখানে এইটাকে যদি জয়েন করো বা এটাকে যদি জয়েন করো, ওপর থেকে এরকম 4টে তুমি প্লেন পাবে, এরকম সারফেস পাবে, নিচ থেকেও কিন্তু এরকম করলে 4টে সারফেস পাবে। তো এটাকে আমরা বলি অক্টাহেড্রাল। এখানে প্রত্যেকটা এবি বন্ড কিন্তু সিমেট্রিক্যাল, এটা একটা সিমেট্রিক্যাল মলিকিউল, সিমেট্রিক্যাল শেপ, শর্টে এটাকে অক্টাহেড্রাল বলা হয়। প্রত্যেকটা অ্যাঙ্গেলে যেগুলো আছে বি এ বি অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। ওকে, বি এ বি অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে দেখতে পাচ্ছি। সো এখানে যদি এই B1 এ B2 এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার 180 ডিগ্রি। সো এরকম ধরনের অ্যাঙ্গেল আমি এখানে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আইডিয়াল অক্টাহেড্রাল শেপ ওয়্যার স্টেরিক নাম্বার 6। এখন 6 বন্ড পেয়ার না থেকে যদি আমার 5 বন্ড পেয়ার
প্লাস 1 লোন পেয়ার এরকম যদি থাকে স্টেডিক নাম্বার 6 এ, তখন কি হবে শেপ? তোমরা দেখবে তখন শেপটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল। ওকে, এর এক্সাম্পল তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে। আর যদি 4 বন্ড পেয়ার প্লাস 2 লোন পেয়ার থাকে তখন কিরকম শেপ হয়? তখন অক্টাহেড্রাল না হয়ে সেই শেপটা চেঞ্জ হয় স্কোয়ার প্ল্যানার। সো এই অবধি আমরা কিন্তু শেপগুলো কিভাবে আসছে সেটা, তার ভেতরের ইন বিটুইন দ্য বন্ডের অ্যাঙ্গেল কি সেটা আমরা জানতে শিখে গেছি, এবং প্রত্যেকটার মলিকিউলের শেপ কি করে ড্র করতে হয় সেটাও আমরা জেনেছি, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিএসইপি এর থিওরির বেস্ট অ্যাডভান্টেজ কি? এই থিওরি দিয়ে আমরা ইলেকট্রন পেয়ারের মাধ্যমে মলিকিউলের ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন পেয়ার আছে তার মাধ্যমে মলিকিউলের শেপ কিন্তু আইডেন্টিফাই করতে পারছি। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, বিউটিফুল অ্যাডভান্টেজ। ইজিলি আমরা এটাকে ড্র করতে পারছি, তার মলিকিউলে কি শেপ হবে বলতে পারছি। কিন্তু কিছু ডিমেরিটও আছে, অনেক সময় লোন পেয়ার অনেক সময় থাকলেও সেটা অ্যাক্টিভ হয় না। যেমন হায়ার পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কিছু কিছু লোন পেয়ার আছে তারা স্টেরিক্যালি নন অ্যাক্টিভ হয়, এবং স্টিরিওকেমিক্যালি তারা নন অ্যাক্টিভ হয়। স্টিরিওকেমিক্যালি নন অ্যাক্টিভ মিনস লোন পেয়ার তো আছে, বাট সেই লোন পেয়ার অ্যাক্টিভলি কিন্তু পার্টিসিপেট করছে না রিপালশনে। তো সেরকম কিছু কেস আছে, আমি সেরকম ধরনের মলিকিউলসের এক্সাম্পল নিয়ে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। তোমরা এইটা পুরোটা আন্ডারস্ট্যান্ডিং করবে। আই হোপ you all understand this concept very clearly. Wish you all the best. I see you in the next lecture. Thank you for watching.